ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, সরকারি কোনো বাজেট ছাড়া, সরকারি কোনো বরাদ্দ ছাড়া মানুষের কাছ থেকে মুষ্টির চাউল উঠায়, মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা চাঁদা নিয়ে আমরা মাদ্রাসায় পড়ায় মাদ্রাসাগুলোর থেকে হাফিজ হুজুর তৈরি করেছি। মাদ্রাসা থেকে আমরা আল্লামা আহমদ শফি তৈরি করেছি। মাদ্রাসা থেকে মুফতি ফজলুল হক আমিনী তৈরি করেছি। মাদ্রাসা থেকে পীর নেসারউদ্দিন তৈরি করেছি। মাদ্রাসা থেকে শাইখুল হাদিস তৈরি করেছি। মাদ্রাসা থেকে বেগম পাড়ায় বাড়ি বানানোর লোক তৈরি করি নাই। মাদ্রাসা থেকে দেশের সম্পদকে আত্মসাৎকারী তৈরি করে নাই। আমরা আমাদের মাদ্রাসাগুলোর থেকে আজ পর্যন্ত কাওয়া কাদের তৈরি করি নাই। আমরা আমার মাদ্রাসা থেকে আল্লাহর ওলি তৈরি করেছি, গাউস কুতুব তৈরি করেছি। আমার বন্ধুগণ 24 ঘন্টা মাদ্রাসায় সার্ভিস দেয়। আজকে গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, ছোট বাচ্চাকে নার্সারিতে ভর্তি করেছেন, সেই বাচ্চা যদি তার মা বাপ, তার অভিভাবক বাড়তি কিছু শিক্ষা দিতে চায়, তার স্কুলের, তার ক্লাসের কোন শিক্ষকের কাছে যদি আধা ঘন্টা সময় অনুরোধ করে যে আপনি আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসবেন, ক খ গ গ পড়াবেন, ABCD তাকে একটু দেখাবেন, তাইলে প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। অল বাংলাদেশের কওমি মাদ্রাসা মাগরিবের পরেও ক্লাস করে, এশার পরেও ক্লাস করে, ফজরের আগেও ক্লাস করে। ছাত্র ঘুমাইছে, উস্তাদ ছাত্রর পাশে ঘুমায়, ঘুমের মধ্যে ছাত্রর খেয়াল রাখে। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না কওমি মাদ্রাসা কোন শিক্ষক 1 টাকা প্রাইভেট টিউশন ফি গ্রহণ করেছেন। 2 নম্বর কথা বলতে চাই, কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে? বলেন, কিছু আপনারাও বলেন আর কিছু আমি বলব। কওমি মাদ্রাসায় যারা পড়ায় তারা কত বছর বয়সে রিটায়ার করে? জি, হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বছর বয়সে রিটায়ার করেছেন? মাহমুদ হাসান দেওবন্দি কত বছর বয়সে রিটায়ার করেছেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কত বছর বয়সে রিটায়ার করেছেন? শামসুল হক ফরিদপুরি কত বছর বয়সে রিটায়ার করেছেন? সারা জীবন মাদ্রাসায় লেখাপড়া করে, লেখাপড়ার থেকে ফারেক হওয়ার পরে মাদ্রাসায় খেদমত শুরু করে দিয়েছেন। আজীবন মৃত্যু পর্যন্ত মাদ্রাসার ডিউটি পালন করেছেন, একদিনের জন্য রিটায়ার করে নাই। পেনশন কি জিনিস কওমি মাদ্রাসাওয়ালারা জানেন। 4 নম্বর, আমার বাংলাদেশের বড় বড় লিডার, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও টিভিতে ঘোষণা শুনি এমন মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত। সকাল 8টার সময় সংসদ প্লাজায় জানাজা হবে, দ্বিতীয় জানাজা বাইতুল মুকাররমের সামনে বা দলীয় অফিসের সামনে হবে। এরপরে তাকে হেলিকপ্টার যুগে অথবা অ্যাম্বুলেন্স যুগে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে। পারিবারিকভাবে দেশের গ্রামের স্কুল মাঠে তার জানাজা হবে, পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একমাত্র প্ল্যাটফর্ম কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার আজীবন ছাত্রর পেছনে শিক্ষক মেহনত করার পরে, এলেমের খেদমত করার পরে, খানকার খেদমত করার পরে, দ্বীনি কাজে ব্যস্ত থাকার পরে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ত্যাগ করেছেন, লাশটাও মাদ্রাসায়। হাফিজ হুজুরকে কোথায় দাফন করা হয়েছে? ঘুমাইছেন? হাফিজ হুজুরকে কোথায় দাফন করা হয়েছে? মাদ্রাসায়। আল্লামা আহমদ শফি দাফন হয়েছেন মাদ্রাসায়, কাসেম নানতুবি মাদ্রাসায়, আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায়, আশরাফ আলী তালবি মাদ্রাসায়, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায়, রশিদ আহমদ গঙ্গোহী মাদ্রাসায়, শাইখুল হাদিস মাদ্রাসায়, আল্লামা আহমদ শফি মাদ্রাসায়, জুনায়েদ বাবনগরী মাদ্রাসায়, নূর হোসেন কাসমি মাদ্রাসায়। আমাদের বুজুর্গান দিন আজীবন তিনি এলেমের খেদমত করার পরে শেষ পর্যন্ত লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। আজকে আমাদেরকে যারা বাঁকা চোখে দেখে তাদেরকে বলতে চাই, 2 বছর শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম।
প্রত্যেক দিন আমাকে যত গ্রুপে জিজ্ঞাসাবাদ করত, সর্বপ্রথম যে গালিটা ছিল সেটা ছিল হাফিজ হুজুর ছিল রাজাকারের কমান্ডার, সাইদুল ইসলাম আজিজুল হক ছিল রাজাকার, আর তুই হইলে রাজাকারের গড়ের রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমাদেরকে দেখলে উঠতে বইতে টুপিদারওয়ালা কওমি মাদ্রাসাওয়ালাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন, আমি জিজ্ঞেস করতে চাই আজকে তোমরা গেছো কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমেরিকা সফর করেছি, কানাডায় গিয়েছি বারবার, ইউরোপে গিয়েছি বারবার, ইংল্যান্ডে গিয়েছি বারবার, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে গিয়েছি, পশ্চিমা দুনিয়া পুরাটা সফর করেছি, প্রত্যেকটা পৃথিবী ভ্রমণ করি। আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানে যাই নাই, ভবিষ্যতে যাবো কিনা সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডারের অ্যাটাচ কোনো পথ নাই, যাওয়ার কোনো সুরত নাই। আমরা পাকিস্তানি রাজাকার যারা বলছো, পরিষ্কার ভাষায় জেনে রাখো, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা আজকে পেছনের দরজা দিয়ে বের হয়ে ভারতের কোলে যায় বসেছ, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। ভারতীয় পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছো তারা হলো দেশপ্রেমিক, তাদের দ্বারা দেশের কোনো ক্ষতির আশঙ্কা নাই, তাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা যারা ভারতীয় রাজাকার, তোমাদের দ্বারা পদে পদে আমার বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশ হুমকির সম্মুখীন। তোমরা সেখানে বসে ষড়যন্ত্র কম করতেছ না, কথাই বলতা পালাবো না, এখন কোথায়? 15 বছর বক্তৃতায় দাঁড়ায় বলছো খেলা হবে। পরিষ্কার ভাষায় বলছি খেলা হবে। যারা বলতা, যখন তোমরা স্লোগান দিয়েছ তখন আমরা খেলার মাঠে ছিলাম। এই 15 বছরের ভিতরে আমরা শাপলা চত্বরেও ছিলাম, 15 বছরের ভিতরে ঢাকা গ্রামও ছিলাম, 15 বছরের ভিতরে রাজপথে মিটিংয়ে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম। তোমরা খেলার কথা বলেছ, আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই শক্তিতে কথা বলেছি, জেল থেকে বের হইয়া সেই ভাষায় সেই শক্তি দিয়ে কথা বলি। আমরা খেলার মাঠে ছিলাম, খেলার মাঠ থেকে একদিন এদিক সেদিক যাই নাই। কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে করেছিলাম তোমাদের সাথে খেলবো, কারণ তোমরা 15 বছর পর্যন্ত খেলছো। পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, তাদের শক্তিতে তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, পুলিশ রাষ্ট্র তোমাদের সাথে নাই। আসো এবার থেকে চূড়ান্ত খেলা হবে। আমাদের ইতিহাস তোমরা বলে দিয়েছ, জাতিকে আমাদের ইতিহাস স্মরণ করতে তোমরা দাও নাই, ইতিহাসকে তোমরা বিকৃত করেছ। জেনে রাখো, ভারত যখন পরাশক্তি ইংরেজ ক্ষমতা যখন দখল করে নিয়েছিল, এই দেশের রাজনৈতিক দলের অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না। কোন নেতা, কোন লিডার, কোন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় নাই। ইংরেজের বিরুদ্ধে যদি সর্বপ্রথম বুক টান করে দেয়, ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা যদি দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। আমরা সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। আমরা তার উত্তরসূরি। দিল্লির জামি মসজিদের মিম্বরে দাঁড়ায়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরবের কবলিত পড়ে গেছো। তোমরা তোমাদের রাষ্ট্র দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ।
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়ার পরে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত আমরা দিয়েছি। 3.5 লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারা হয়েছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মাদ্রাসাগুলিকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন। কিন্তু একদিনের জন্য উলামায়ে কেরাম করে বসে থাকে নাই। পরে 200 বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশকে মুক্ত আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জাফর আহমদ উসমানী, আমার শিবলি আহমদ উসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তোলন না করত, মাহমুদ হাসান দেওবন্দি রেশমির আন্দোলন যদি না করত, হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 দ্বারা বন্ধ করে যদি বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো না। আমার কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ইতিহাস ভালো করে মনে রাখতে হবে, আমরা কারা। দেশ জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, পাকিস্তানের অংশ। আমরা পাকিস্তানের অংশ কি জন্য হলাম বলেন? আমরা হিন্দুস্তান না হয়ে পাকিস্তানের অংশ হলাম কেন? আমার পার্শ্ববর্তী জায়গা ত্রিপুরা তা হিন্দুস্তানের অংশ হলো, আমার পার্শ্ববর্তী আসাম হিন্দুস্তানের অংশ হলো, কিন্তু আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? আমরা মেজরিটি মুসলমান হওয়ার কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম। 1947 সনে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা মেজরিটি মুসলমান হিসাবে যদি পাকিস্তানের অংশ না হতাম, আমাদের দেশটা যদি পূর্ব পাকিস্তান না হতো, তাইলে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করতে কখনো সম্ভব ছিল না। যদি বিশ্বাস না হয় কাশ্মীরের দিকে তাকায় দেখো। 70 বছর কাশ্মীর রক্ত দিচ্ছেন, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 40 বছর যাবৎ আসাম রক্ত দিচ্ছে, ত্রিপুরা 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, মণিপুর 40 বছর যাবৎ রক্ত দিচ্ছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি মেজরিটি মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে হলো আমরা মেজরিটি মুসলমান। যারা মধ্যে মধ্যে কথাবার্তা কয় না, মনে করবেন হে দলের লোক। স্বাধীনতার বলে হলো আমরা মেজরিটি মুসলমান। দেশ ইসলামের নামের মেজরিটি মুসলমান হিসাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? এরপরে যখন পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানিদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছেন, তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করতে শুরু করে দিয়েছেন, পূর্ব পাকিস্তানের সম্পদ যখন লুণ্ঠন করতে শুরু করে দিয়েছেন, তখন এই দেশের 7.5 কোটি মানুষ পাকিস্তানের সেই সালেমদের বিরুদ্ধে মুসলিম হিসাবে 1971 অস্ত্র ধরে তারপরে দেশকে আমরা স্বাধীন করেছি। আজকের জনসমক্ষে পরিষ্কার ভাষায় বলতে চাই, 71-এর স্বাধীনতা যুদ্ধ কোন এক দলের ক্রেডিট নয়, সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষের ক্রেডিট। কোন একক কোন নেতার ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালি মুক্তিযোদ্ধাদের ক্রেডিট।